আজকের এই বৃষ্টি ভেজা দিনে চারপাশটা ঝকঝকে তকতকে হয়ে আছে। তো এরকম বৃষ্টি ভেজা দিনে একটা ভাবলাম যে একটা দারুণ কবিতা পড়ে আপনাদেরকে শোনাই। ইয়েস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মিস লিকটক ভিএইচকে। এই চ্যানেলে আমার লিটারেচার ভিলগসগুলো যারা আপনারা খুব আগ্রহের সাথে দেখছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি অনেক ধরনের ভুল করি, আমার অনেক ধরনের ইস্যুস আছে। সো সব কিছু মিলেও আপনারা অনেকেই আমাকে খুব কি বলে সাদরে গ্রহণ করে নিয়েছেন। আমি হয়তো খুব একটা ভালো পড়ি না, প্রায় আবার কিছু শব্দ উচ্চারণে ভুল হয়ে যায়, তারপরে যে আপনারা ভালোবাসা আমাকে দেখাচ্ছেন আমি তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। সো আজকে যে কবিতাটা পড়বো তার নাম হচ্ছে যে রাতে আমি অলকা ঘোষালকে খুন করি, লিখেছেন শহীদুল মামুন। সো আর বেশি কথা না বলে শুরু করি। কবিতাটা শেষ করার পরে অনেকগুলো কথা বলবো। তো আজকে আমি পড়ছি যে রাতে আমি অলকা ঘোষালকে খুন করি, লিখেছেন শহীদুল মামুন। একদিন এক বিশ্রী জংধরা শহর থেকে আমরা কয়েকজন রওনা হয়েছিলাম। আমাদের পিছু নিয়েছিল এক বিষণ্ণ সন্ধ্যা। আমরা জানতাম পথটা দীর্ঘ এবং বিপদসংকুল। আমাদের হাতে কিছু খুচরা পয়সা ছাড়া বেশি কিছু ছিল না, কিন্তু তবুও আমরা একটা সুপরিসর আরামদায়ক বাসে হইচই করে উঠে পড়েছিলাম। খুচরা পয়সা ছাড়া আর কিছু নেই শুনে বাসের কন্ডাক্টর, টিকিট চেকার, এমনকি বাসের চালক সবাই মিলে আমাদেরকে আশ্বস্ত করলো তারা আমাদের অনেক দূর বসন্ত মল্লিকের ছায়া ঘেরা বাগান বাড়িতে নিয়ে যেতে চায়। সেখানে আমরা সবাই মিলে মজা করব, থাকবে কবিতা পাঠ, খালি গলায় গান আর ছোট ছোট নির্মল তামাশা। আমরা সমস্বরে বলে উঠলাম, আমরা তো আনন্দ হাসি গান তামাশা করতে যাচ্ছি না, আমরা একটা অভিজাত প্রকল্পের অংশীদারি দাবি করতে যাচ্ছি। সেখানে প্রচুর অর্থ, অনেক লগ্নিকারী সেখানে ছদ্মবেশে ঘুরে বেড়ান পয়মন্ত বাজিকরদের খোঁজে। আমরা সেই লগ্নিকারীদের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছি। বাস কন্ডাক্টর বলল, আমরা কি তাহলে আর কাউকে নিয়ে নিব যাদের আরো স্পষ্ট কোনো গন্তব্য আছে, যাদের গন্তব্য শেষে একটা প্রশ্ন থাকে আর প্রশ্নের শেষে থাকে একটা চুম্বনের প্রতিশ্রুতি। চুম্বনের কথা উঠতেই অলকা, তোমার কথা মনে এলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভরতনাট্যম সন্ধ্যার পর অন্ধকার উদ্যানের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার হাত ঠোঁটের কাছে নিয়ে চুমু খাওয়ার স্মৃতি। হাতটা অবশ আর ভারী হয়ে ওঠায় বিচলিত হয়ে উঠেছিলে তুমি। সেই সন্ধ্যায় আমরা কিছু মৌন প্রতিশ্রুতি আদান প্রদান করেছিলাম। পরে আরো কয়েক মধ্য দিবস আর অপরাহ্নে আমরা ঘন অনাবৃত হয়ে এসেছিলাম। সেসব মধ্য 80 দিনগুলোতে শ্রেণীহীন সমাজের আবশ্যভামিতা, মার্ক্সীয় তত্ত্বের অপরিহার্যতা আর পুঁজিবাদের নিশ্চিত পতনের প্রেম ঘন আলাপে আমি তোমাকে মুগ্ধ করে রাখতাম, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কোকড়া চুল ধরে আমাকে কামড়ে খামচে উন্মাদ করে তুলতে। সেসব দিন কবে পুরনো হয়ে গেছে? আচ্ছা অলকা, র্যাঙ্কিং স্ট্রিটে তোমাদের সেই বাড়িটা এখনো আছে? নোনা ধরা জং পড়া দেয়ালের মাঝখানে ক্ষয়ে যাওয়া কাঠের, বেশ পুরনো কাঠের। কালের রেখায় চিত্রিত একটা দরজা ছিল সেখানে। দরজাটা খুলে ধরলে সেই এক চিলতি ভিতরে যাবার পথ এতটাই চাপা যে মাঝে মধ্যে মনে হতো এর ভেতর দিয়ে হেঁটে যেতে পারবো তো। প্রায় একই রকম দুশ্চিন্তা আমার গলার কাছে চেপে ধরত যখন তোমার চোখে তাকাতাম।
কতকাল আমি র্যাঙ্কিং স্ট্রিটের তোমাদের সেই বাড়িটাতে গিয়েও আর কড়া নাড়ি না। করুণা রহিত সেই দীর্ঘ পরিভ্রমণের সময় বিশ্বাস করো অলকা, আমি তোমার কথা ভাবছিলাম আর টের পাচ্ছিলাম আমার ভেতরে একটা মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে। সেখানে অন্য একটা প্রাণী বাস করে। সেই প্রাণীটা অস্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে বুঝতে শুরু করে দিয়েছিলাম। অলকা, কতদিন ভেবেছি কত সময় আমি তোমার জন্য পার করে দিতে পারতাম, কতবার আমি নগ্ন পায়ে হেঁটে যেতে পারতাম। তোমাদের বাড়ির ছাদের দড়িতে মেলে রাখা রং হালকা হয়ে যাওয়া শাড়িটা দেখব, দেখতে কেমন স্বাধীন উঠছে, হালকা হাওয়ায় কেমন দাবড়ে বেড়াচ্ছে সমস্ত আকাশ। হয়তো আমি তোমাদের বাড়ির এক চিলতি বারান্দায় পা রাখার আগে দেখতে পেতাম তোমার 2 ফিটের স্যান্ডেল জোড়া কেমন করুণ তাকিয়ে আছে। কিন্তু সেসব কিছু করা হয়ে ওঠে, কারণ ওই পুরো সময়টা আমি এক দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতিবার ফেরার পথে ভাবতাম, যেদিন আমি একদিন খুব ক্লান্ত হয়ে যাব, ওই দিন কোনো এক ছুটির দিন থাকবে, হয়তো জীর্ণ ঠেলাগাড়ি ঠেলে ক্লান্ত হয়ে পড়া ফেরিওয়ালা, রাস্তার কোনায় যুগথুপ হয়ে বসে থাকা মুচির বাক্স প্যাটরা, নিরুপায় রিক্সাওয়ালা, এদের সবাইকে পাশ কাটিয়ে সেদিন আমি অ্যাডভোকেট মোহিত ঘোষালের র্যাঙ্কিং স্ট্রিটের বাড়িতে গিয়ে আবার দরজায় কড়া নাড়ব। ভেতর থেকে কেউ জানতে চাইলে বলবো, অলকা বাড়ি আছে? আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু তার আগে আমাকে অনেকগুলো দীর্ঘ সন্ধ্যা, রাত্রি আর মনোমেয় সকাল দিন পার হতে হতো, কাটাতে হতো অনেকগুলো কর্মহীন দিবস, দুপুর, অপরাহ্ন, এভাবে আরো অনেক কিছু পার হয়ে অবশেষে আমাকে অলকাদের বাড়ির পথে এগোতে হতো। যে রাতে আমি অলকা ঘোষালকে খুন করি, সেই রাতে আমি প্রতিজ্ঞা ভঙ্গের দায় এড়াতে গিয়ে একটা দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তারপর সেই জংধরা শহর থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা কয়েকজন এক বিষণ্ণ সন্ধ্যায়। আমরা যেই আরামদায়ক বিলাসী বাস ভ্রমণ করছিলাম, তাতে আমাদের সঙ্গী হিসেবে জুটি নিয়েছিলাম কয়েকজন সুদর্শন যুবককে। মাঝে মাঝে আমরা তাদের কয়েকজনকে নামিয়েও দিয়েছিলাম। জানি না ওরা ওদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল কিনা। আমরা শুধু জানতাম আমাদেরকে কোথাও গিয়ে পৌঁছাতেই হবে। দীর্ঘ যাত্রা পথের মধ্যভাগে এসে আমরা হঠাৎ লক্ষ্য করলাম আমাদের বাসের চালক আর তার 2 সহকারী চেহারা কেমন বিমর্ষ আর গোপন সংকেতময় হয়ে উঠছে। তারপর অনেক চড়াই উতরাই পার হওয়ার পর্ব শেষ হওয়ার পর খেয়াল করলাম আমরা ক্রমশ বিভিন্ন পশুর আকৃতিতে রূপান্তরিত হচ্ছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের এই রূপান্তরকরণের সাহায্য করছিল আমাদের নিজস্ব অভিপ্রায়, আমাদের চিন্তা, আমাদের কল্পনা। একটা চূড়ান্ত মুহূর্তে গাড়ির চালক, তার সহকারী দ্বয়, আমাদের সহযাত্রীরা, আমরা সবাই প্রত্যেকের সাথে কলহে লিপ্ত হলাম এবং একজন আরেকজনের টুটি চেপে হত্যার হুমকি দিলাম। আমরা বুঝে গিয়েছিলাম এভাবেই আমাদের বাকি পথ পাড়ি দিতে হবে। আমরা আরো বুঝে গিয়েছিলাম আমরা ক্ষমতাহীন, আমরা নির্জীব, প্রাণহীন, আমরা কেবল ছায়া। আর ঠিক তখনই অলকা, তোমার কথা মনে পড়ল। আমাদের বাসটা তখন কেবল আরেকটা প্রতিশ্রুতিহীন, নিরানন্দময়, আলোক সজ্জায় কণ্টকিত জনবসতিপূর্ণ শহরে
ভীষণ প্রবেশ করতে যাচ্ছে। ইয়েস, দারুণ না কবিতাটা? খুবই সুন্দর। কিন্তু কবিতাটা পড়তে পড়তে মানে কবিতাটা পড়া শেষে সবার ফার্স্টে যে কথাটা আমাকে স্ট্রাইক করছে সেটা হচ্ছে ছেলেরা কি সেক্স করার পরই সব কিছু বুঝতে পারে? মানে সেক্স করার পরই তাদের মাথায় এই যে জীবন জটিলতাগুলা তাদের মাথায় খেলা করে? আই ডোন্ট নো, আমাকে যেটা জানানো তো মানে উনাদের ইস্যুস কি, যে ভালোবাসা হলো তারপর সেক্সটা হয়ে যাওয়ার পরই ওনারা বুঝতে পারে আর কি যে জীবনটা অন্যরকম, তখন ওনারা বাসা থেকে বের হয়ে পড়ে খালি হাতে নিঃস্ব, নতুন কিছুর আশায়, একগাদা অ্যাঙ্গার, একগাদা হতাশা নিয়ে। এরকম কি ব্যাপারটা? এনিওয়ে, আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই র্যাঙ্কিং স্ট্রিট, ওয়াই নট খিলগায়ের কোনো একটা বাসা? সো এই কোয়েশ্চেনটা আমার মাথায় কেন আসছে আমি বলি। এই কবিতাটা সবচেয়ে বেশি আমার কাছে মজা লেগেছে কি, আমি যখন পড়ছিলাম প্রথমে আমার কাছে মনে হচ্ছে একটা গদ্য পড়ছি, কিন্তু পড়তে পড়তে মানে যেখানে আমি পজ দিচ্ছিলাম বা যেভাবে আমি পড়ছিলাম তখন মনে হচ্ছে না এটা আসলে কবিতা, মানে গদ্যের স্টাইলে লেখা একটা কবিতা, যেখানে আমরা একটা ছেলে আর মেয়ের একদম পুরো একটা ওদের জীবনের ভালোবাসা থেকে শুরু করে ওদের হতাশা, ওদের চাওয়া পাওয়া এবং নতুন কিছু একটা সন্ধানে রওনা হওয়া, এবং সেটার সাথে নানা ধরনের ফেরিওয়ালার নানা ধরনের এখানে মতবাদ বলবো, যে নানা ধরনের ফেরিওয়ালা নানা ধরনের মতবাদ নিয়েও একটা জটিলতা, একটা কনফ্লিক্ট আছে, এবং সেই সাথে তাদের ইনার সেলফে, তাদের ইনসাইড এই মানুষগুলার ওদেরও কিছু ইমোশনাল স্ট্রাগলস এবং ওইটা নিয়েও ওদের মধ্যে কিছু যন্ত্রণা যাতনা আছে। সো এই কবিতা যখন 1980s বলেছিল যে 1980 সেই সময়টা, 1980-র দশক কিন্তু এই পুরো পৃথিবীতেই অনেক একটা সিগনিফিকেন্ট একটা সময় ছিল, এবং সেই সময় যদি আমরা আমেরিকাকে দেখি, সেই সময় আমেরিকা 1980-র দশকে ওদের ততদিনে ওদের ওখানে ক্যাবল লাইন চলে আসছে, তারা এমটিভি দেখছে, তারা সিএনএন দেখছে, তারা নিকোলোডিয়ান কার্টুন দেখতে পাচ্ছে, এবং নানা ধরনের এন্টারটেইনমেন্ট, নানা ফর্মের, নানা স্টাইলের এন্টারটেইনমেন্ট এবং অসম্ভব দারুণ দারুণ সব টেকনোলজিস তখন আবিষ্কার হচ্ছে, এবং পুরো আমেরিকা ওগুলা নিয়ে তখন উন্মত্ত। ওরা এসব, এবং তাদেরও অনেক ধরনের কমপ্লেক্স, অনেক ধরনের জটিলতা, পলিটিক্যালি অনেক ধরনের জটিলতার মধ্যে তারা যাচ্ছিল 1980s-এর দিকে, এবং চেঞ্জ। এবং 1980s-এ আমেরিকার মেয়েরা তখন মানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তারা তখন ক্যারিয়ার এইসব ওই যে বাসায় বসে সংসার করেই ওইটাই জীবনের ধর্ম, ওইটা তারা মানছিল না, তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা কাজ করতে চাচ্ছিল, এবং নিজের ক্যারিয়ার মানে এই পুরো পৃথিবীতে তার যে নিজের একটা ইন্ডিভিজুয়াল, সে যে একটা মানুষ, সেই মানুষটাকে সে আসলে পৃথিবীতে একটা অন্য পার্সপেক্টিভে, যেটা আমাদের এই 80s আগ পর্যন্ত একটু কম ছিল, 80s-এ যে এটা সেটা একদম পুরো ফুল ফর্মে চলে যায়, যেটার ওই ফুল ফর্মে যাওয়ার পরে যেই সময়টা, সেটার মধ্যে এখন আমরা আছি। সব কিছুই আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন হয়তো যে পৃথিবীর সব কিছুই এক ছোট্ট একটা জায়গা থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে ওটা একটা স্ট্যান্ডার্ডে যায়, তারপরে ওই স্ট্যান্ডার্ড থেকে অন্যরা হচ্ছে কাজকর্মগুলো করতে থাকে। যেমন আমাদের এই বর্তমানে আমাদের যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার ওরিয়েন্টেশন, আমরা যে খুব ক্যারিয়ার নিয়ে সচেতন, আমি নিজেও ক্যারিয়ার নিয়ে খুব সচেতন, যে হ্যাঁ কাজ করতে হবে, আই হ্যাভ টু লার্ন সামথিং, আই হ্যাভ টু ডু সামথিং, সেটা মানসিক হোক, শারীরিক অ্যাক্টিভিটিস দিয়ে হোক, এনিথিং। সো কাজ করতে আমি খুব পছন্দ করি, সো কাজটা আমার কাছে মূল প্রায়োরিটি। সো এরকম আর কি। তো 1980s-এ তখন এই সময়টা ছিল, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় মূলত যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েরা খুব স্বাধীন, এবং টেকনোলজি এবং নানা ফর্মের নানা ধরনের এন্টারটেনমেন্ট এগুলো ছিল। তারপর যদি আমরা 1980s-এর দিকে ইরানে দেখি, ইরানে তখন একটা বিপ্লব হয়ে গেছে, তাদের যে সুলতান, নামটা ভুলে গেছি, কি যেন, ওই সুলতানকে হটিয়ে আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে ক্ষমতায় আসে, এবং ও তখনের জন্য ওই সময়ের জন্য ইরানে কিন্তু এটা ভয়ঙ্কর রকমের একটা চেঞ্জ, তারা যা ছিল জাস্ট অপোজিট হয়ে গেছে। তারপরে 1980 সালে ইন্ডিয়াতে কি হচ্ছিল, 1980 সালে ইন্দিরা গান্ধীকে মেরে ফেলেছে, এবং নকশাল, ওয়েস্ট বেঙ্গলে নকশাল বাড়ি বলে একটা অঞ্চল আছে, একটা জায়গা আছে, সেখানে চারু মজুমদার এবং কানু শ্যানা, ওনাদের হাত ধরে এই নকশাল বাড়ি আন্দোলন বা এই নকশালবাদ স্টার্ট হয়, যে নকশাল ওই অঞ্চলে ওনারা যে চারু মজুমদার এবং কানু শ্যানা, ওনারা প্রচুর কথাবার্তা বলতেন, ওখানে যারা কৃষক আছেন, ওখানে যারা ভূমিহীন আছেন, তাদের সঙ্গে ওদের একটা ইন্টারাকশন ছিল, এবং ওইখান থেকে ওনারা হচ্ছে ওদেরকে বুঝাতেন কৃষকদেরকে যে ওনাদেরকে কীভাবে ঠকানো হচ্ছে এবং কীভাবে ওনারা নির্যাতিত অ্যাকচুয়ালি, এবং সব কিছু ওনারাই করতেছে। ওনারা যে ফসল ফলায়, ওনারা দিন নাই রাত নাই পরিশ্রম করে যে ফসলটা ওনারা ফলাচ্ছেন, সেই ফসলটা ওনাদের কাছ থেকে নিয়ে বড়লোক হচ্ছে অন্য কেউ, কিন্তু ওনারা যেখানে পড়ে আছে ওখানেই পড়ে আছে।
এবং যে ফসল ওনারা ফলাচ্ছে সেই ফসলটাও ইভেন ওনাদের নসিবে আসতেছে না, ওনারা কিন্তু না খেয়ে আছে। সো এই সব কিছু মিলে তখন ওখানে একটা আন্দোলন হয়, ওখানে ওরা প্রতিবাদ করে এবং অনেক ল্যান্ডলর্ডকে, অনেক জমিদারকে ওরা মেরেও ফেলে ওদের অত্যাচারে। মানে যখন আপনি অনেক হিংস্র হয়ে যাবেন শাসক শ্রেণী, তখন আপনাকে এই রাবণকে বধ করতে যেতেই হতে পারে বা যেতেই হবে। মানুষ যদি তখন ওইটাকে অ্যাকশন না নেয় তাহলে আপনি কখনো জানোয়ারকে থামাতে পারবেন না। এখানে জানোয়ার ইন আ সেন্স যে অনেক বেশি বর্বর, যে বর্বরতা করছে অন্য সব মানুষের সাথে, আমি সেই সেন্সে কথা বলছি। তো তখন ইন্ডিয়া ভয়ঙ্কর রকম পলিটিক্যাল একটা উত্তাল অবস্থার মধ্যে ছিল এবং এই নকশালবাদীদেরকে তো ধরে ধরে হত্যা করা হয়েছিল। সো তখন এটা খুব, এবং সবাই এই যে সমতা, আমরা যে শ্রেণীহীন সমাজের কথা বলি, যেটা আদৌ সম্ভব কিনা এটা আমার নিজেরও সন্দেহ আছে। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, আমি বলবো কি যে আসলে আমরা প্রত্যেকে, আমরা যদি এখন বর্তমান যুগে থাকি, দেখবেন প্রত্যেকটা মানুষেরই নিজের যে মোটা, সে দাবি করতেছে যে না আমাকে বডি শেমিং করো না, যে কালো ওরাও বলতেছে হ্যাঁ আমাদেরকে বডি শেমিং করো না, এবং তারা একটা পুরো টিম হয়ে গেছে যে আমরা এরকম বডি শেমিং সুন্দর সুন্দর বড় দ্যাট ইজ ওয়াই আমাদের ছোটোবেলা থেকে আমাদের কনফিডেন্স লেভেল বলো, আমাদের ইনার স্ট্রেংথ বলো, সব কিছুকেই ভেঙে চুরে সারকার করে দেওয়া হচ্ছে। তো তারা একটা টিম, তারা ওইটার অধিকার চাচ্ছে যে না আমি যেরকম, আমাকে সেরকমভাবে কিছুতে এক্সিস্ট করতে দাও, আমাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করো। যারা বিবাহিত তাদের প্রতি মতো এক ধরনের, তাদের এক ধরনের এক্সপেকটেশন এই পৃথিবীর কাছে, যারা অবিবাহিত তাদের এক ধরনের এক্সপেকটেশন, অটিস্টিক শিশু, নর্মাল শিশু, অন্ধ, কানা, খোড়া, যারা হাঁটতে পারে না, যারা ডিফারেন্ট, আমরা যাদেরকে প্রতিবন্ধী বলি, কিন্তু আমি প্রতিবন্ধী শব্দ আমার পছন্দ না, যদি আমি জানি আমরা সবাই প্রতিবন্ধী এবং আমার নিজের ভিতরেও অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে এবং আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় আমি প্রতিবন্ধী, কারণ অনেক কিছু এই যে স্বাভাবিক মানুষজন, অনেক বুদ্ধিমান মানুষজন যারা অনেক কিছু করে ফেলতে পারে তাদের সাথে আসলে মার্চ করতে পারে, তখন আমাকে নিজেকে মনে হয় যে না আমি আসলে প্রতিবন্ধী। এবং আমি এটা মজা করে বলছি না, আমি এটা সিরিয়াসলি আমি মিন। সো এরকম আর কি, সবাই আমরা সবার অধিকার নিয়ে, সবাই সবার এই পৃথিবীতে সবার অবস্থানটাকে নিয়ে হচ্ছে আমরা অধিকার দাবি করছি। তো শ্রেণীহীন সমাজ হবে কিনা এটা আমি জানি না, তবে আমি যেটা আশা করি সেটা হচ্ছে আমরা মানুষ, আমার চোখ থাকলেও আমি মানুষ, আমার পা না থাকলেও আমি মানুষ, আমার চোখ না থাকলেও আমি মানুষ, আমি কথা বলতে পারলেও আমি মানুষ, না পারলেও আমি মানুষ, আমি ডিসেবল হলেও আমি মানুষ, আমি ডিসেবল না হলেও আমি মানুষ। এই আমরা প্রত্যেকটা মানুষ। আমার জেন্ডার মেশিন বা যে কোনো ধরনের মেশিন, সে কিন্তু জেন্ডার বুঝে না, সে কিন্তু লিঙ্গ বুঝে না, সে বুঝে মানুষ, যার ওই টাচটা, ওই মেশিনটা চালানোর শক্তি আছে, অকাদ আছে, শিক্ষা আছে, মেশিন তার হাতেই চলবে। সো আমি বলবো এই পৃথিবীতে আমাদের যার যা পটেনশিয়াল আছে, সো আমার যেটা চাওয়া এই পৃথিবীতে আমরা ওই অতটুকু আমার গুণ বা অতটুকু আমার যোগ্যতা নিয়ে আমি আমাকে বাজায় দেখতে চাই। আমি এই পৃথিবীর পথে আমরা সবাই মিলে যাতে একসাথে হাঁটতে পারি এবং যার মধ্যে যতটুকু সম্ভাবনা আছে সে যাতে তার ওই সম্ভাবনাটুকুকে নার্চার করতে পারে, নারিশ করতে পারে, এটাই আমার চাওয়া। আসেন তাহলে কবিতাটির দিকে আবার একটু তাকাই। কবিতাটা শুরু হচ্ছে কিভাবে? কবিতাটা শুরু হচ্ছে যে একদিন একটা বৃষ্টি জংধরা, এই শহরটা আসলে জংধরা, শুধু এই শহরটা না, পৃথিবীর অনেক শহরই আছে জংধরা, খালি এই কংক্রিটের জঙ্গল, এবং এই জঙ্গলে সবাই আমরা স্বাধীন দৌড়াচ্ছি, আমরা স্বাধীন, কেউ কিছু না কিছু কাজ করতেছি এবং এই কাজ করাতে আমাদের হ্যাপিনেস, আমাদের হতাশা, এই কাজ থেকে আমাদের যেটা পাবো না, এগুলো সব কিছু নিয়ে আমরা একটা ভয়ঙ্কর জটিলতার মধ্যে আছি। তো বলাই যায় এই শহরটা আসলে জংধরা শহর, এই শহরে কেউ কাউকে ভালোবাসে না, এবং ভালোবাসতে গেলেই আবার ভালোবাসার নামে ঘাড়ের উপর চাপাই ধরে, মানে চেপে ধরে নিজের স্বার্থ হাসিল করার একটা টেন্ডেন্সি, মানে সব কিছুর একটা বিচ্ছিরি পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে। তো তারা কয়েকজন যুবক, হাতে একদম কোনো টাকা পয়সা নেই, ওরা একটা বাসে উঠে পড়লো এবং ওই বাসের চালকও ওদের কাছে কোনো টাকা নাই শুনে ওদেরকে একটা স্বপ্ন ঘোরালা, ছায়া ঘেরা একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বললো, যেখানে গান হবে, ছোটোখাটো তামাশা হবে, উৎসব হবে, সব শিল্প সংস্কৃতির মধ্যে থাকবো, একটু তামসা হবে, একটু হাসি ঠাট্টা হবে, এটা নিয়ে থাকবো। তো তখন ওরা বলতেছে যে না, আমরা তো এখানে হাসি তামসা, আমাদের শিল্প সংস্কৃতি বা এসবের দরকার নেই, আমরা যাবো ওখানে ধান্দা করতে। ওখানে একটা বাজিকর আছে যে ম্যাজিক্যাল কিছু একটা করে দেখাবে, এবং ম্যাজিক্যাল কোনো একটা স্বপ্ন বা এমন একটা কিছু রহস্যময়, একটা রহস্যপূর্ণ কিছু আমাদেরকে করে দেখাবে, বা একটা সফলতা বা একটা কর্মকাণ্ড বা একটা নতুন মতবাদ, একটা নতুন মতধারা,
মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, যেটা লাইক অনেক বেশি ফ্যাসিনেটিং হবে বা আমরা অনেক বেশি হ্যাপি হব। মানে আলটিমেটলি উদ্দেশ্যটা কি? হ্যাপিনেস, হ্যাপি হওয়া, রাইট? সো বাসের কন্ডাক্টররা ওদেরকে ওরকম একটা স্বপ্ন দেখাচ্ছিল, যেটা হচ্ছে যেটার মধ্যে কোনো কিছু অন্য কোনো জটিলতা কুটিলতা নাই, কোনো মতবাদ নাই, কিছু নাই। ওখানে শুধু গান, হাসি, হাসি, আনন্দ, ছোট ছোট এই জৈবিক কিছু তামসা, এটাই থাকে। কিন্তু ওরা চাচ্ছিল যে না, ওরা একটা স্বপ্ন চাচ্ছিল, ওরা একটা ম্যাজিক্যাল কিছু চাচ্ছিল, ওরা একটা বাজিকরের কোনো একটা রহস্যময় কিছু, একটা ওরা অ্যাডভেঞ্চারাস কিছু ওরা এটা দেখতে চাচ্ছিল। তো তখন ওদের সাথে কথা বলতে বলতে ওদের আবার মনে হয় যাদের কোনো স্পষ্ট গন্তব্য আছে, যে গন্তব্যের শেষে ওদের এরকম অন্য কাউকে নিবে নাকি, এটা আবার আরেকটা লেয়ার, যে অন্য আর কোনো মানুষকে নিবে নাকি যারা এদের এই দুইজনের মতো না, তাদের আর একটা কোনো নির্দিষ্ট গন্তব্য আছে, এবং গন্তব্য শেষে তাদের একটা প্রশ্ন আছে। সেটা যে কোনো প্রশ্ন হতে পারে, কেন আসলাম, বা কেন এটা আমার গন্তব্য, এরকম অনেক কিছু হতে পারে। তো এরকম কথাবার্তার মাঝখানে তখন আমরা অলকা, এই গল্পের যে নায়িকা, তার কথায় আমরা আসি, এবং ওই নায়িকার সাথে ওনার পরিচয় পর্ব, ওনাদের চুমু খাওয়া, তারপরে সেই চুমু খাওয়ার পরে ওনাদের আরও গভীর হয়ে মিশা, এবং এই আরও গভীর হয়ে মিশতে মিশতে ছেলেটার যে পলিটিক্যাল ভিউ, সেই পলিটিক্যাল ভিউটা নিয়ে মেয়েটার সঙ্গে তার যেই কনভারসেশন, তার যে স্বপ্ন, তার পলিটিক্যাল ভিউকে নিয়ে সে বলতেছিল যে হ্যাঁ, এই মার্ক্সীয় তত্ত্ব তো, যে তত্ত্ব, সেই তত্ত্ব তো পৃথিবীতে স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে, আমরা সবাই মেনে নিতে যাচ্ছি, এবং শ্রেণীহীন সমাজের আবশ্যভামিতা, যেটা উনি বলতেছিল। সো এটা নিয়ে তার মানে সেটা মনে একটা স্বপ্ন ছিল, যে সে ভাবতেছিল যে হ্যাঁ, তারা একটা নতুন কিছু, একটা তারা চিন্তা করছে, নতুন একটা ধারা, নতুন একটা মতবাদ, এবং সেটা নিয়ে তারা আন্দোলন করে, প্রতিবাদ করে, মানুষকে বুঝায় টুঝায় তারা ওই জায়গাটা অ্যাচিভমেন্টের দিকে আছে। কিন্তু তারপরে তার স্বপ্নটা আসলে ভঙ্গ হয়, তার স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, এবং মেয়েটারও আর্থিক অবস্থা, যদি আমরা দেখি কবিতার মধ্যে মেয়েটার আর্থিক অবস্থা, যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা রাইটার আমার সঙ্গে আমাকে বলতে হবে যে আমি ইফ আই এম রাইট অর রং, সেটা হচ্ছে মেয়েটার বাসার ছাদে, মেয়েটার বাসার যে বর্ণনা, যে ঢুকে একটা গলি ঘুপছি অন্ধকার জায়গা দিয়ে যাব, এবং যেখান থেকে এত চিপা, এত ন্যারো, এত অন্ধকার, ওখান থেকে যেতে যেতে নায়কের ভয় লাগে যে আদৌ কি রাস্তা পার হতে পারবো। এবং এই যে ওই গলিতে ঢোকার সময় তার যে মানসিক অবস্থা, এই অবস্থাটা ও যখন মেয়েটার চোখের দিকে তাকে তখনও বুঝে। কারণ প্রেমের কাহিনীটি একদম প্রথম দিকে প্রেম, চিনি না জানি না, একটু চোখাচোখি, একটা নতুন কিছু পাওয়ার একটা এক্সাইটমেন্ট, একটা অ্যাডভেঞ্চার, একটা মিস্টেরিয়াস একটা কিছু, একটু ভালো লাগা, একটু আনন্দ অনুভূতি, এসব। সো একটা লেয়ার আছে, এই লেয়ারের পর আপনি চুমু খেলেন, এই লেয়ারের পর আপনি আরও গভীরভাবে মিশলেন, এরপর আপনার আরও জানাশোনা হলো, তারপর হোয়াট নেক্সট, তারপর তো আপনি চাবেন যে একসাথে থাকতে, একই বাসায় একই সঙ্গে থাকতে। তো একটা চাওয়া পাওয়ার ড্রিম আছে, একটা স্বপ্ন আছে যে একসাথে থাকবো, হয়তো আমাদের ফ্যামিলি হবে, বা আরও অন্য অনেক কিছু হবে, বা দুজন একসাথেই হয়তো রাস্তায় আন্দোলন করবো, একসাথে মিছিল করবো, একসাথেই আমরা যে নতুন সমাজের বা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছি সেটাকে আমরা অ্যাচিভ করবো। তো মেয়েটার বাসায় যে গুলি ঘুপছি, মেয়েটারও তো স্বপ্ন আছে, মানে আমরা ছেলেটার গল্পটা এখানে হাইলাইটেড, কিন্তু মেয়েটারও যে একটা একটা স্বপ্ন আছে, মেয়েটারও যে কিছু একটা চাওয়া পাওয়া আছে, মেয়েটারও তো নিশ্চয়ই কিছু পলিটিক্যাল ভিউজ আছে, সেই পলিটিক্যাল ভিউজে তার এক্সপেকটেশন কি। সো সেটা একটু প্রচ্ছন্ন, আমি জানি না, খুব হালকা করে জাস্ট মেয়েটার একটু অবস্থানে বর্ণনা করা হয়েছে, কিন্তু মেয়েটার ভিউটা এখানে আমার মনে হয় না ঠিক মতো আসছে। মানে এরা তো ছেলেটার ওরিয়েন্টেড গল্পটা, ছেলেটার আসলে মন মানসিকতা কী অবস্থা। সো মেয়েটার ওই, তার মানে মেয়েটার আর্থিকভাবে, তারপরে আরও দুটো পয়েন্ট আছে, মেয়েটার ছাদে একটা রঙহীন শাড়ি উড়ে বেড়ায়, তারপরে মেয়েটার বাসার বারান্দায় একটা 2 ফিতাওয়ালা স্যান্ডেল। সো মেয়েটারও আর্থিক অবস্থা নিশ্চয়ই তার মানে খুব একটা ভালো না। তো মেয়েটার যে আমরা যে নিচে থাকি, আমরা তো সবসময় ভাবি যে আমরা টুকুই, আমার আর্থিক অবস্থা ভালো না, আমার একটা 2 ফিতাওয়ালা স্যান্ডেল, আমার স্বপ্ন থাকতে পারে কি যে হ্যাঁ আমি অনেক কাজ করবো, অনেক পরিশ্রম করবো, আমি নতুন একটা স্যান্ডেল কিনবো, বা হয়তো একটা হিল কিনবো, বা 2 ফিতা না, এখন নতুন ফ্যাশন সামনে দিয়ে স্ট্রাইপ দেওয়া, আমি ওরকম একটা কিছু কিনতে পারছি। সো ওরকম হয়তো মেয়েটা কোনো একটা স্বপ্ন ছিল, যেটা পরে বক্তৃতা ছেলেটা বলতেছিল যে ওই স্বপ্নটা আসলে হারিয়ে গেছে, এবং তার কারণেই সে অলকাকে একদিন মেরে ফেলে। এখন এই মেরে ফেলাটাকে লিটারালি মেরে ফেলা, নাকি মানে কাট অফ করছি জীবন থেকে, ওকে ভুলে গেছি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এরকম মেরে ফেলা, এটা যদি রাইটার আমাদের সঙ্গে শেয়ার করে আমি খুবই খুশি হব। সো তারপর সে নায়িকাটাকে মেরে ফেলে সে আবার একটা নতুন কোনো একটা স্বপ্নের আশায়, নতুন কোনো একটা বাজিকারের, নতুন কোনো একটা মতবাদ, নতুন কোনো একটা ম্যাজিক্যাল থিওরি, বা নতুন কোনো একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে, সে অ্যাডভেঞ্চারাস এবং মিস্টেরিয়াস জার্নিতে
সে আবার পা দেওয়ার জন্য সে আবার রওনা হয় এবং একটা জায়গাও বলেও যে আবার হয়তো এরকম করবে সে। সো ওরকম ওই বাসেও তারা উঠলো, তারা যাচ্ছিল এবং ওই বাসে আবার নানান কিসিমের মানুষ উঠছিল, তারা নামিয়ে দিচ্ছিল, তারা জানে না আসলে তাদের গন্তব্য কোথায়। তো ওদের গন্তব্যটার সাথে ওদের এই অলরেডি 2-3টা টিমের যেই গন্তব্যের ডিফারেন্স, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আমাদের সবারই না কোনো না কোনো কিছু ইস্যুজ আছে। দেখবেন যে কোনো একটা মতবাদের এক পক্ষ থাকে খুবই ভদ্র সভ্য, নিজের মতো করে মানতে পছন্দ করে, একটা থাকে হলো গিয়া খুব পাকনা, হ্যাঁ এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন এমন করে, আর এটা হচ্ছে ভয়ঙ্কর রকমের কথা, একদম মাইরাই ফেলবে আপনাকে, এইটা বলছি, এইটা লেখা আছে বা এইটা উনি বই লাগাচ্ছে, এটাই হইতে হবে। সো এরকম অনেক ধরনের লেয়ার আপনি যদি চিন্তা করেন, আপনার নিজের ফ্যামিলি, তো আমরা এরকম অনেক ধরনের লেয়ার, যেহেতু আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রাণী। মানে আমি একটা ইন্ডিভিজুয়াল, আমি যখন নিজে আমার রুমে আছি, আমার শরীর আমার মন নিয়ে আমার একটা ডিফারেন্ট লেয়ার। আমি যখন আবার বাসার বাইরে যাই, আমি যখন কোনো একটা কাজ করি, তখন ওটা আমার একটা ডিফারেন্ট লেয়ার। ওটার সঙ্গে যখন আমি আবার আমার ফ্রেন্ডদের সাথে আমার শারীরিক মানসিক এক এক সময় কিন্তু এক এক ধরনের এক একটা পর্যায়ে আমরা থাকি। তো এরকম অন্য মানুষগুলোরও সেম অবস্থা, রাইট? তো এটা কেন বুঝলাম যে হ্যাঁ, উই হ্যাভ সো মেনি লেয়ার্স। আমরা আসলে মানে ওই একটা মুখস্থ কোনো কিছুতে আসলে আমরা মানুষরা থাকতে পারি না। সো এবং এটা হয় কি, এটার জন্য আমাদের ইনসাইড আস আমরা অনেক কমপ্লেক্সে থাকি, আমরা অনেক হতাশও হয়ে যাই। হতাশাটাই বেশি থাকে, কারণ আমাদের মানুষ জীবনের এই পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো গিয়ে একটা কি বলে পানিশমেন্ট, রাইট? কারণ কি করি আমরা সারাদিন, এই তো এইসব নানা মতবাদের খেলা, কোনটা পিক করবো, কোনটা আমাদের এই হিউম্যান রেস, এই মানব জাতির জন্য কোনটা সহি তরিকা, সেটা কি হবে, সেটা নিয়ে আমরা ফাইট করে যাচ্ছি। ওই ফাইট আমাদের একটা লেয়ার। আবার ইনসাইড আস, আমি কি এই পৃথিবীতে, আমার অবস্থান কি, বা হোয়াট আই শুড ডু বা হোয়াট আই শুডেন্ট ডু, এইটার মধ্যে আবার একটা কমপ্লেক্স। তারপর আমি আমার যখন ফ্রেন্ড সার্কেলে মিশি, এটা অনেক ধরনের কমপ্লেক্স। সো এই যে বাসে করে যে ওনারা যাচ্ছেন এক একটি, এটাও আমার কাছে মনে হচ্ছে যে এই যে নানা কমপ্লেক্সের নানান কিছু মানুষ, ওরা সবাই একবার একটা জার্নি করে এবং প্রত্যেকবারই ওরা নতুন কোনো একটা সেই জনবসতিপূর্ণ এবং প্রতিশ্রুতিহীন এবং আলোকসজ্জায় কণ্টকিত একটা শহরে প্রবেশ করে এবং সেখানে যাও তারা নতুন করে নতুন উৎসাহে আবার হয়তো ফাইট করে, আবার হয়তো কাউকে ভালোবেসে ফেলে এবং আবার হয়তো কোনো একদিন ওই ভালোবাসার বুকে মাথা রাখতে রাখতে তার কাছে সবকিছু তুচ্ছ এবং কিছুই মনে হয় না। তারপরে সে আবার সবকিছু ছেড়ে ওই ভালোবাসাকে হত্যা করে আবার একটা নতুন পথে যাত্রা শুরু করে। সো ইন্টারেস্টিং, মানে একটা কবিতার মাধ্যমে উই ক্যান লিঙ্ক আপ উইথ সো মেনি থিংস। সো এটা ভালো লেগেছে, কবিতাটা খুবই সুন্দর। তো শহীদুল মামুন উনি শিক্ষক হন আবার, তো শিক্ষকরা তো আসলে বন্ধুর মতোই, তো শিক্ষক কাম বন্ধু, আপনার কবিতাটা খুবই খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। মানে কবিতার থ্রুতে একটা গল্প পড়ে ফেললাম, দুটা মানুষের জীবন, ক্যারেক্টার, এটা খুবই ফ্যাসিনেটিং একটা বিষয় আমার জন্য। সো স্যার, আপনার জন্য শুভকামনা থাকবে, অবশ্যই আরও অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদেরকে উপহার দিবেন এবং মানুষজন খুবই আগ্রহের সাথে আপনার কবিতা পড়বে, এটাই শুভকামনা থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই মিস লিকটক ডিএচকে পাশে থাকতে ভুলবেন না আমার সব লিটারেচার ভিলগস দেখতে। সবাই ভালো থাকেন, টাটা।